কিছু সম্পর্ক জন্ম নেয় না কারো সঙ্গে, তবু তারা মনের ভিতর গেঁথে থাকে সারা জীবন। একটা বাড়ি যেটা কোনোদিন পুরো হয় না, একজন মানুষ যিনি সারা জীবন ধরে গড়ে যান সেই অসমাপ্ত স্বপ্ন, আর একজন ছেলেবেলার অতিথি যার মনে গেঁথে থাকে সেই বাড়িটার প্রতিটি ইট, প্রতিটি গাছ, প্রতিটি অচেনা কল্পনা। আজকের গল্প ক্লাসিক্সে চলুন আমরা যাই এক অনন্য অনুভবের যাত্রায়, যেখানে প্রেম নেই, রোম্যান্স নেই, তবু আছে এক গভীর আবেগ, এক নির্মল নিঃসঙ্গ স্বপ্নের সন্ধান। চলুন ফিরে যাই সেই পাড়াগাঁয়ের সন্ধ্যায়, যেখানে পুকুর পাড়ের বনের পাশ দিয়ে হেঁটে যেতেন একজন মানুষ যার নাম ভন্ডুল মামা, আর যার স্বপ্ন ছিল একটা নিজের বাড়ি। আমাদের আজকের গল্প একটু ভিন্ন স্বাদের। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত ভন্ডুল মামার বাড়ি। পাড়াগাঁয়ের মাইনার স্কুল, মাঝে মাঝে ভিজিট করতে আসে, আর কোথাও থাকবার জায়গা নেই। হেডমাস্টার অবিনাশবাবুর ওখানে উঠতে হয়। অবিনাশবাবুকে লাগেও ভালো। বছর 42 বয়স, একহারা চেহারা, বেশ ভাবুক লোক। বেশি গোলমাল ঝঞ্ঝাট পছন্দ করেন না, কাজেই জীবনের পথে বাধা ঠেলে অগ্রসর না হতে পেরে দেবলহাটি মাইনার স্কুলের প্রধান শিক্ষক রূপে 15 বছর কাটিয়ে দিলেন, এবং বাকি 15টা বছর যে এখানেই কাটাবেন তার সম্ভাবনা 16 আনার উপর 17 আনা। কার্তিক মাসের শেষে হেমন্ত সন্ধ্যা। স্কুলের বারান্দাতে ক্লাসরুমের দুখানা চেয়ার টেনে নিয়ে আমরা গল্প করছিলাম। সামনেই একটা ছোট মাঠ, এক পাশে একটা বড় হুতো গাছ, এক পাশে একটা মজা পুকুর। সামনের কাঁচা রাস্তাটা গ্রামের বাজারের দিকে গিয়েছে। স্থানটা নির্জন। চায়ের কোনো ব্যবস্থা এখানে হওয়া সম্ভব নয়, তা জানি। একটি গরিব ছাত্র হেডমাস্টারের বাসায় থেকে পড়ে আর তার হাট বাজার করে। সে এসে দুটো রেকাবিতে ঘি মাখানো রুটি, আলু চচ্চড়ি ও একটু গুড় রেখে গেল। আমি বললুম, অবিনাশবাবু, বেশ ঠান্ডা পড়েছে, বেশ গরম মুড়ি খাবার ইচ্ছে হচ্ছে, কিন্তু হ্যাঁ হ্যাঁ সার্টেনলি। ওরে ও কানাই, শোন শোন, যা দেখি একবার গঙ্গার বউয়ের বাড়ি, আমার নাম করে বলগে দুটি গরম মুড়ি ভেজে দেয় এক্ষুনি। আমি বললুম, অভাবে চাল ভাজা। তারপর গল্প গুজবে আধ ঘন্টা কেটে গেল। অবিনাশবাবু কথা বলতে বলতে কেমন অন্যমনস্কভাবে মাঝে মাঝে বাঁধারের মজা পুকুরটার দিকে চাইছিলেন। হঠাৎ বললেন, মুড়ি আসুক, একটা গল্প বলি ততক্ষণ। শুনুন ইন্সপেক্টর বাবু, এই রকম শীতের সন্ধ্যাতে এই কথাটা মনে পড়ে। আপনাকে পেয়ে মনে এত আনন্দ হয়। এখানকার লোকজন দেখছেন তো, সব দোকানদার, লেখাপড়ায় কোনো চর্চা নেই। ছেলেপিলেকে লেখাপড়া শেখায় এই জন্যে যে কোনো রকমের ধারাপাত আর শুভঙ্করীটা শেষ করাতে পারলেই দাড়ি ধরাবে। কারোর সঙ্গেই কথা বলে সুখ পাইনে। ঝাল মশলার দরের কথা কাহাতক আলোচনা করি বলুন? ভদ্র ঘরের ছেলে হয়ে এসে পড়েছি পেটের দায়ে এই পাণ্ডব বর্জিত দেশে, কিন্তু তা বলে মনটা তো কলেজে 2-4 ক্লাস চোখে দেখেছিলাম, তো পড়াশোনা না হয় নাই করেছি। দেখলাম অবিনাশবাবু কলেজের দিনগুলোর কথা এখনো ভুলতে পারেননি। বেচারির জীবনে জাঁকজমক নেই, আত্মপ্রতিষ্ঠার দুরাশা নেই, সাহসও বোধ করি নেই। তার যা কিছু অভিজ্ঞতা, যা কিছু কর্মনৈপুণ্য, সবই এই অনাড়ম্বর সরল জীবনধারাকে আশ্রয় করে।
কলেজের দিনগুলোতেই শহরের মুখ দেখেছিলেন। আড়ম্বর বা বিলাসিতা, মনেরই বলুন বা দেহেরই বলুন, ওই কলেজের কটা বছরই তার আরম্ভ শেষ। সে দিনগুলো যত দূরে গিয়ে পড়ছে, রঙিন স্মৃতির প্রলেপ তাদের ওপর যে তত বিচিত্র মোহময় হয়ে উঠবে, তা খুবই স্বাভাবিক বটে। অবিনাশবাবু তামাক ধরিয়ে আমার হাতে দিয়ে আবার বলতে শুরু করলেন, হুগলি জেলার কোনো এক গ্রামে ছিল আমার বাড়ি। আমি জিজ্ঞাসা করলাম, ছিল কেন? এখন নেই? সে কথা পরে বলছি। না, এখন নেই ধরে নিতে পারেন। কেন যে নেই তার সঙ্গে এই গল্পের একটা সম্বন্ধ আছে। গল্পটা শুনলেই বুঝবেন। হুগলি জেলার কোনো এক গ্রামে আমার মামার বাড়ি ছিল। ছেলেবেলায় যখন সর্বপ্রথম মায়ের সঙ্গে সেখানে যাই, তখন আমার বয়স বছর 5। আমাদের মামার বাড়ির পাড়ায় 8-9 ঘর ব্রাহ্মণের বাস, ঘেঁষাঘেঁষি বসতি। এক চালে আগুন লাগলে পাড়া শুদ্ধ পুড়ে যায় এমন অবস্থা। কোঠাবাড়ি ছিল কেবল আমার মামাদের, আর সব খড়ের ছাউনি। ছোট বড় 8 চালা ঘর। এ পাড়া থেকে ও পাড়া যাবার পথে একটা বড় আম কাঁঠালের বাগান, বন জঙ্গল, সজনে গাছ ও 2-1টা ডোবা। বন জঙ্গলের মধ্যে দিয়ে অনেক দূর গেলে তবে ও পাড়ার প্রথম বাড়িটা। সেই বন জঙ্গলের মধ্যে কাদের একটা কোঠাবাড়ি খানিকটা গাঁথা হচ্ছে। সেবার কিছুদিন থেকে চলে আসবার পর আবার যখন মামা বাড়ি গেলুম, তখন আমার বয়স 8 বছর। গ্রামটা অনেক দিন পরে দেখতে বেরিয়ে চোখে পড়ল এপাড়া ওপাড়ার মধ্যে বাঁ দিকে ডোবার ধারের একটা জায়গা। একটু অবাক হয়ে গেলাম। ডোবার পাড়ের জঙ্গল অনেকটা কাটানো। কাদের একটা কোঠাবাড়ি খানিকটা গাঁথা অবস্থায় দাঁড়িয়ে, কিন্তু মনে হলো অনেকদিন গাঁথুনির কাজ বন্ধ আছে। যে জন্যই হোক, কারণ ভিতের গায়ে ও ঘরের মেঝেতে ছোট বড় ভাট শাওরার গাছ গজিয়েছে। চুন সুরকি মাখার ছোট খানাতে পর্যন্ত বনমূলোর চারা। মনে পড়ল সেবার এসে বাড়িটা গাঁথা হচ্ছে দেখছিলুম। এখনো গাঁথা শেষ হয়নি। কারা বাড়ি তুলছে? ছুটে গিয়ে দিদিমাকে জিজ্ঞেস করলুম, কারা ওখানে বাড়ি করছে দিদিমা? সেবার এসে দেখে গিয়েছি এখনো শেষ হয়নি। তোর এত কথাও মনে আছে? ও তোর বন্ডুল মামা বাড়ি করছে। এখানে তো থাকে না, তাই দেখাশোনার অভাবে গাঁথুনি এগুচ্ছে না। আমার ভারী কৌতূহল হলো। সাগ্রহে বললুম, ভন্ডুল মামা কোথায় থাকে দিদিমা? ভন্ডুল মামা কে? ভন্ডুল রেলে চাকরি করে, লালমনির হাটে না কোথায়। আমাদের গায়ে ছেলেবেলায় থাকতো। বাড়ি ঘর তো ছিল না। ও পাড়ার মুখুজ্জে বাড়ির ভাগ্নে, চাকরি বাকরি করছে, ছেলেপুলে হয়েছে, একটা আস্তানা তো চাই। তাই টাকা পাঠিয়ে দেয়। মুখুজ্জেরা মিস্ত্রি লাগিয়ে ঘর তো শুরু করে দিয়েছে। নিজে ছুটিতে এসে মাঝে মাঝে দেখাশোনা করে। আমি ছাড়বার পাত্র নই। বললুম, তবে বাড়ি গাঁথা হচ্ছে না কেন? মুখুজ্জেরা তো দেখলেই পারে। তা নয়, সব সময় তো টাকা পাঠাতে পারে না। যখন পাঠায় তখন মিস্ত্রি লাগানো হয়। কি জানি কেন সেই থেকে এই ভন্ডুল মামা ও তার আধগাঁথা বাড়িটা আমার মনে একটা অদ্ভুত স্থান অধিকার করে রইল। রূপকথা রাজপুত্রের মতোই এই ভন্ডুল মামা হয়ে রইলেন অবাস্তব স্পর্শের অতীত, দর্শনের অতীত, এক মানস রাজ্যের অধিবাসী। তার চাকরি স্থান লালমনির হাট, মায়ে তার ছেলে মেয়ে শুদ্ধ। তার টাকা পাঠাবার ক্ষমতা বা অক্ষমতা যেন কোথায় আমার ব্যক্তিগত সহানুভূতির বিষয়ীভূত হয়ে দাঁড়ালো। অথচ কেন এসব হলো তার কোনো ন্যায়সঙ্গত কারণ আজও মনের মধ্যে খুঁজে পাই না।
কতবার দিদিমাদের চিলেকোঠায় ছাদে শুয়ে দিদিমার মুখে রূপকথা শুনতে শুনতে অন্যমনস্ক মনে ভেবেছি লালমনিরহাট থেকে ভন্ডুল মামা আবার কবে টাকা পাঠাবে বাড়ি গাঁথার জন্যে। না, এবার বোধ হয় নিজে আসবে। মুখুজ্জেরা বোধ হয় ভন্ডুল মামার টাকা চুরি করে, তাই ওদের হাতে আর টাকা দেবে না। ব্যঙ্গমা ব্যঙ্গমের গল্পের ফাঁকে দিদিমাকে কখনো বা জিজ্ঞেস করি, লালমনিরহাট কোথায় দিদিমা? দিদিমা অবাক হয়ে বলেন, লালমনিরহাট কেন? তাতে তোর হঠাৎ কি দরকার পড়ল? তা কি জানি বাপু, কোথায় লালমনিরহাট? নে নে, ঘুমোস তো, আমায় রেহাই দে। রাত্রিরে এখন গিয়ে আমায় দুটো মোচা কুটে রাখতে হবে, ঠাকুর ঘরের বাসন বের করতে হবে, চিষ্টির কাজ পড়ে রয়েছে। তোমায় নিয়ে সারা রাত গল্প করলে তো চলবে না আমার। আমি অপ্রতিভ সুরে বলতুম, না দিদিমা, গল্প বলো, যেও না। আচ্ছা, মন দিয়ে শুনছি। এরপরে আবার মামার বাড়ি গেলুম বছর 2 পর। হে 2 বছরের মধ্যে আমি কিন্তু ভন্ডুল মামার বাড়ির কথা ভুলে যাইনি। শীতের সন্ধ্যায় গোয়ালে সাজালের ধোঁয়ায় আমাদের পুকুর পাড়টা ভরে যেত। বনের গাছপালাগুলো যেন অস্পষ্ট, যেন মনে হতো সন্ধ্যায় কুয়াশা হয়েছে বুঝি আজ। সেই দিকে চাইলেই আমার অমনি মনে পড়তো ভন্ডুল মামার সেই আধ তৈরি কোঠা বাড়িটার কথা। এমনই শ্যাওরা বনে ঘেরা পুকুর পাড়ে। এতদিনে কতটা গাথা হলো কে জানে। এতদিন নিশ্চয়ই ভন্ডুল মামা মুখুজ্জে বাড়ি টাকা পাঠিয়েছে। মামা বাড়িতে রাতে এসে পৌঁছালাম। সকালে ওই পথে বেড়াতে গিয়ে দেখি, ওমা, এ কি! ভন্ডুল মামার বাড়িটা যেমন তেমনই পড়ে আছে। 4-5 বছর আগে যতটা গাথা দেখে গিয়েছিলুম, গাঁথুনির কাজ তার বেশি আর একটু এগোয়নি। বনে জঙ্গলে একেবারে ভর্তি। ইটের গাঁথুনির ফাঁকে বট অশ্বত্থের বড় বড় চারা। আহা, ভন্ডুল মামা বোধহয় টাকা পাঠাতে পারেনি আর। ভন্ডুল মামার সম্বন্ধে সেবার অনেক কথা শুনলাম। ভন্ডুল মামা লালমনির হাটে নেই, শান্তাহারে বদলি হয়েছে। তার এখন 2 ছেলে 2 মেয়ে। বড় ছেলেটি আমারই বয়সী। ভন্ডুল মামার মা সম্প্রতি মারা গিয়েছে। বড় ছেলেটির পৈতে হবে সামনের চৈত্র মাসে। সেই সময়ে ওরা দেশে আসতে পারে। কিন্তু সেবার চৈত্র মাসের আগেই দেশে ফিরলুম। ভন্ডুল মামার সঙ্গে আর যোগাযোগ হয়ে উঠল না। বছর 3 পর দোলের সময়। মামার বাড়ির দোলের মেলা খুব বিখ্যাত। নানা জায়গা থেকে দোকান পসারের আমদানি হয়। আমি মায়ের কাছে আবদার শুরু করলুম, এবার আমি একা রেলে চড়ে মেলা দেখতে যাব মামার বাড়ি। আমায় একা ছেড়ে দিতে বাবার ভয়ানক আপত্তি। অবশেষে অনেক কান্নাকাটির পর তাকে রাজি করানো গেল। সারা পথ সে কি আনন্দ! একা টিকিট করে রেলে চড়ে মামার বাড়ি চলেছি। জীবনে এই সর্বপ্রথম একা বাড়ির বাইরে বার হয়েছি। সেই আনন্দেই সারা পথ আত্মহারা। কিন্তু এ সুখ সইল না। মামার বাড়ি স্টেশনে নেমেই কিরকম হোঁচট খেয়ে প্ল্যাটফর্মের কাঁকড়ের উপর পড়ে গিয়ে আমার হাঁটু ক্ষত বিক্ষত হয়ে গেল। অতি কষ্টে মামার বাড়ি পৌঁছে বিছানা নিলাম। পরদিন সকালে উঠতে গিয়ে দেখি আর উঠতে পারিনে। 2 হাঁটু বেজায় ট্যাটিয়েছে, সঙ্গে সঙ্গে জ্বর। কোথা দিয়ে দোল কেটে গেল টেরও পেলুম না। দিদিমাকে অনুরোধ করলুম বাড়িতে যেন তারা চিঠি না লেখেন যে আমি আসবার সময় স্টেশনে পড়ে গিয়ে হাঁটু কেটে ফেলেছি। সেরে উঠে বেড়াতে গিয়ে একদিন দেখি ভন্ডুল মামার বাড়িটা অনেক দূর গাঁথা হয়ে গেছে। কাঠ থামাল পর্যন্ত গাঁথা হয়েছে, কিন্তু কড়ি এখনো বসানো হয়নি। হঠাৎ এত খুশি হয়ে উঠলুম যে আছাড় খেয়ে হাঁটু কাটার কথা টের পেলে
বাবা কি বলবেন তখনকার মতো সে দুশ্চিন্তা মন থেকে মুছে গেল। উৎসাহে ও কৌতূহলে এক দৌড়ে ভন্ডুল মামার বাড়িতে গিয়ে হাজির। গাঁথুনি অনেকদিন বন্ধ আছে মনে হলো। গত বর্ষার পরে বোধহয় আর মিস্ত্রি আসেনি। ঘরের মেঝেতে খুব জঙ্গল গজিয়েছে। গাঁথুনির ফাঁকে ফাঁকে আমরুল শাকের গাছ। বাড়ির উঠোনে বড় একটা সজনে গাছ প্রথম ফাল্গুনে ফুলের খই ফুটেছে। ঘুরে ঘুরে দেখলুম ভন্ডুল মামার বাড়িতে 3টে ঘর, একটা ছোট দালান, মাঝে একটা সিঁড়ির ঘর, 8-10 ধাপ সিঁড়ি গাঁথা হয়ে গেছে। ওদিকের বড় ঘরটা বোধহয় ভন্ডুল মামার। মাঝের ঘরটাতে ছেলে মেয়েরা থাকবে। ভন্ডুল মামার বাপ আছে, কে জানে, তিনি বোধহয় থাকবেন সিঁড়ির এপাশের ঘরটাতে। রান্নাঘর কোথায় হবে? বোধহয় উঠোনের এক পাশে ওই সজনে গাছটার তলায়। ভন্ডুল মামা ছেলে মেয়ে নিয়ে যখন এসে বাস করবে তখন এদের উঠোনে কি আর এমন জঙ্গল থাকবে? ছেলে মেয়েরা ছুটোছুটি দৌড়োদৌড়ি করে খেলবে। হয়তো বাড়িতে সত্যনারায়ণের সিন্নি দেবে পূর্ণিমায় কি সংক্রান্তিতে। পুকুর পাড়ের এই জঙ্গলি চেহারা তখন একেবারে বদলে যাবে যে। আমার মামার বাড়ির এ পাড়াতে এক ঘর লোক বাড়বে। ও পাড়া থেকে খেলা করে ফেরবার পথে সন্ধে হয়ে গেলেও আর ভাবনা থাকবে না। ওদের বাড়িতে আলো জ্বলবে, ছেলে মেয়েরা কথা বলবে, কিসের আর তখন ভয়, দিব্যি চলে যাবে। আরও বছর 2 কেটে গেল। 3rd ক্লাসে পড়ি। মামার বাড়ি একাই গেলুম। একাই এখন সব জায়গায় যাই। ভন্ডুল মামার বাড়ির ছাদ পেটানো হয়ে গিয়েছে, সিমেন্টের মেঝে। দালানের বাইরে রোয়াক হয়েছে, তবে আমি দেখিনি তো। রোয়াকের ওপর কেমন টিনের ঢালু ছাদ, কেবল একটুখানি এখনো বাকি। দরজা জানলায় এখনো কপাট বসানো হয়নি। বাহ, ভন্ডুল মামার বাড়ি তাহলে হয়ে গেল। ভন্ডুল মামা নাকি আজকাল বড় সুদখোর হয়ে উঠেছেন। মাঝে মাঝে গায়ে আসেন, চড়া সুদে লোকজনকে টাকা ধার দেন। বাড়ি দেখাশুনো করেন, আবার চলে যান। মাস কতক পরে আবার এসে কাবুলিওয়ালার মতো চড়াও হয়ে সুদ আদায় করেন। গায়ের লোকে তার নাম রেখেছে রত্ন দত্ত। তারপর এলো এক সুদীর্ঘ ব্যবধান। ছেলেবেলার মতো মামার বাড়িতে আর তত যাইনি। গেলেও 1-8 দিন থাকি। সেই 1-8 দিনের মধ্যে পথে যেতে যেতে হয়তো দেখি জঙ্গলের মধ্যে ভন্ডুল মামার বাড়িটা তেমনই জনহীন হয়ে পড়ে আছে। বন জঙ্গল চারিপাশে আরো গভীরতর। কেউ কোনোদিন ও বাড়িতে পা দিয়েছে বলে মনে হয় না। একটা ছন্ন ছাড়া লক্ষ্মী ছাড়া চেহারা শীতের সন্ধ্যায়, বর্ষার দিনে, চৈত্র বৈশাখের দুপুরে কতবার ও বাড়িটা দেখেছি। সে একই মূর্তি। এমনি করেই বছর কয়েক কেটে গেল। ক্রমে এন্ট্রান্স পাস দিয়ে কলকাতায় এসে কলেজে ঢুকলুম। সেবা 2nd ইয়ারের শেষ। এফএ দেব, কি একটা দরকারে মামার বাড়ি গিয়েছি। বোধ করি মাঘ মাসের শেষ। দুপুরে পুবের ঘরে জানলার ধারে খাটে শুয়ে আছি। বোধহয় একখানা লজিকের বই পড়ছি। এমন সময়ে একজন কালো শীর্ণকায় পৌর লোক ঘরে ঢুকলেন। বড় মামিমা বললেন, এই তোর ভন্ডুল মামা, প্রণাম কর। আমার সে ছেলেবেলাকার মনের অনেক পরিবর্তন হয়ে গিয়েছিল। বয়স হয়েছে, কলেজে পড়ি, নানান ধরনের লোকের সঙ্গে মিশেছি, সুরেন বারুজ্জে ও বিপিন পালের বক্তৃতা শুনেছি, স্বদেশী মিটিংয়ে ভলান্টিয়ারি করেছি। জীবনের দৃষ্টিভঙ্গি গেছে বদলে। তখন মনের কোন গভীর তলদেশে আরো 5টা পুরনো দিনের আদর্শের ও কৌতূহলের বস্তুর ভ্রূপের সঙ্গে ভন্ডুল মামাও তার বাড়িও চাপা পড়ে গিয়েছে। তাই ঈষৎ অবজ্ঞা মিশ্রিত চোখে সামান্য একটু কৌতূহলের সঙ্গে চেয়ে দেখলুম মাত্র। ভন্ডুল মামার বয়স 50-এর ওপর হবে। টিকিতে একটা মাদুলি বাঁধা, গলায় কিসের মালা, কাঁচা পাকা এক মুখ দাড়ি। এই সেই ছেলেবেলাকার ভন্ডুল মামা। উদাসীনভাবে প্রণামটা সেরে ফেললুম।
ভন্ডুল মামা কিন্তু আমার সঙ্গে খুব আলাপ করলেন, একটু গায়ে পড়েই যেন। আমি কোন কলেজে পড়ি, কোন মেসে থাকি, কবে আমার পরীক্ষা ইত্যাদি নানা প্রশ্নে আমায় জ্বালাতন করে তুললেন। আজকাল তিনি কলকাতায় চাকরি করেন, বাগবাজারে বাসা। তার বড় ছেলেও এবার ম্যাট্রিক দিয়ে ফার্স্ট ইয়ারে পড়ছে, এসব খবরও দিলেন। আমি জিজ্ঞাসা করলুম, আপনাদের এখানকার বাড়িতে ছেলে মেয়ে আনবেন না? ভন্ডুল মামা বললেন, আনবো, শিগগিরই আনবো বাবা, এখনো একটু বাকি আছে। একটা রান্নাঘর আর একটা কুয়ো, এ দুটো করতে পারলেই সব এনে ফেলি। কলকাতায় বাসা ভাড়া, দুধের খরচ জোগাতেই, সেই জন্যই তো খেয়ে না খেয়ে দেশে বাড়িটা করলুম। তবে ওই একটুখানি যা বাকি আছে। তাছাড়া চিলে কোঠার ছাদটা এখনো এইবারেই ভাবছি শ্রাবণ মাসের দিকে ওটাও শেষ করব। বলে কি, এখনো বাকি? জ্ঞান হয়ে পর্যন্ত দেখে আসছি ভন্ডুল মামার বাড়ি উঠছে। এ তাজমহল নির্মাণের শেষ বেঁচে থেকে দেখে যেতে পারবো তো? ভন্ডুল মামা আপন মনেই বলে যেতে লাগলেন, সামান্য চাকরি, ছাপোষা মানুষ বাবা, বাচ্চা কাচ্চা খাইয়ে যা থাকে তাতেই তো বাড়ি হবে। এখন তো বাসায় বাসায় কাটছে, আজ যদি চাকরি যায় তবে ছেলে পুলে নিয়ে কোথায় দাঁড়াবো? তাই ভেবে আজ 14-15 বছর ধরে একটু একটু করে বাড়িটা তুলছি। তবে এইবার আর দেরি হবে না, আসছে বছর সব এনে ফেলবো। জায়গাটা বড় ভালোবাসি। ভন্ডুল মামা বললেন, তো 14-15 বছর, কিন্তু আমার মনে হলো ভন্ডুল মামার বাড়ি উঠছে আজ থেকে নয়, জীবনের পিছন ফিরে চেয়ে দেখলে যতদূর দৃষ্টি চলে ততকাল ধরে, যেন অনন্তকাল, অনন্ত যুগ ধরে ভন্ডুল মামার বাড়ি ইট একখানির পর আর একখানি উঠছে। শিশু থেকে কবে বালক হয়েছিলুম, বালক থেকে কিশোর, কৈশোর কেটে গিয়ে এখন প্রথম যৌবনের উন্মেষ। আমার মনে এই অনাদ্যন্ত মহাকাশ বেয়ে কত শত জন্ম মৃত্যু, সৃষ্টি ও পরিবর্তনের ইতিহাসের মধ্যে দিয়ে ভন্ডুল মামার বাড়ি হয়েই চলেছে, ওরও বুঝি আদিও নেই অন্তও নেই। পরের বছর আবার ভন্ডুল মামার সঙ্গে কলকাতাতেই দেখা। আমি তখন 3rd ইয়ারে পড়ি। ভন্ডুল মামা বললেন, এসো একবার আমাদের বাসায়, তোমার মামি তোমায় দেখলে খুশি হবে। সামনে রবিবার তোমার নেমন্তন্ন রইল, অবশ্যই অবশ্যই যাবে। গেলুম। ভন্ডুল মামা ছেলেদের সঙ্গেও আলাপ হলো। ভন্ডুল মামা অনুযোগের সুরে বললেন, ওদের বলি যা একবার এই সময়, আষাঢ় মাসে দেশে গিয়ে উঠোনে খাসা বরবটি আর শিম লাগিয়ে রেখে এসেছি, মাচাও বেঁধে রেখে এসেছি। তা কেউ কি কথা শোনে? মামিমা ঝংকার দিয়ে বলে উঠলেন, যাবে সেখানে কেমন করে শুনি? কোনো ঘরে বাস করবার জো নেই, ছাদ ফুটো হয়ে জল পড়ে, জলের ব্যবস্থা নেই বাড়িতে, শুধু শিম আর বরবটির পাতা চিবিয়ে তো মানসে, তাতে বাড়ি হাঁটা আলগা, পাঁচিল নেই। ভন্ডুল মামা মৃদু প্রতিবাদী সুরে ভয়ে ভয়ে যা বললেন তার মর্ম এই যে, মানুষ বাস না করলেই বাড়িতে বট অসত্যের গাছ হয়। ছাদ আটা হয়ে গেছে আজ অনেক দিন, কিন্তু কেউ বাস তো করে না, বাড়ি কাজেই খারাপ হতে থাকে। তবু তিনি বছরে 2-3 বার যান বলে এখনো ঘরদোর টিকে আছে। পাত কুয়োর আর কত খরচ, চৈত্র মাসের দিকে না হয় করে দেওয়া যাবে। আর তোমরা সবাই যদি যাও, পাঁচিল আষাঢ় মাসেই করে দেওয়া যাবে। বুঝলুম পাঁচিল পাতকুয়ো এখনো বাকি, ভন্ডুল মামার বাড়ি এখনো শেষ হয়নি, এখনো কিছু বাকি আছে। কিন্তু এতদিন ধরে ব্যাপারটা চলছে যে একদিক গড়ে উঠতে অন্যদিকে ধরছে ভাঙন। এরপরে মামার বাড়ি গিয়েছি 2-1 বার, দেখেছি ভন্ডুল মামা 2-5 দিনের ছুটি নিয়ে বাড়িতে এসে আছেন, এটা সারাচ্ছেন, ওটাতে বাড়া বাঁধছেন, এ গাছটা খুঁড়ছেন, ও গাছটা কাটছেন। ছেলেরা আসতে চায় না কলকাতা ছেড়ে, নিজেকেই আসতে হয়, দেখাশোনা করতে হয় বলে একদিন সলজ্জ কৈফত দিলেন, পাঁচিল, হ্যাঁ তা পাঁচিল, সম্প্রতি একটু টানাটানি যাচ্ছে,
সামনের বর্ষায় ঘরদোর বেঁধেছি সারা জীবন খেটে, ওই আমার বড় আদরের জায়গা, তোরা না তাকিস আমি গিয়ে তাকি। আমি বলুম, ওখানে কেমন করে থাকেন? সারা গায়ে তো মানুষ নেই, মামার বাড়ির পাড়া তো একেবারে জনশূন্য হয়ে গেছে। কি করি বাবা, ওই বাড়িখানার ওপর বড় দম আমার যে। দেখো, চিরকাল পরের বাসায় পরের বাড়িতে মানুষ হয়ে ঘরের কষ্ট বড় পেয়েছিলুম, তাই ঠিক করি বাড়ি একখানা করবই। ছেলেবেলা থেকে ওই গায়ে কাটিয়েছি, ওখানটা ছাড়া আর কোথাও মন বসে না। চিরকাল ভাবতুম রিটায়ার করে ওখানেই বাস করব। একটা আস্তানা তো চাই। এখন না হয় ছেলেপিলে নিয়ে বাসায় বাসায় ঘুরছি, কিন্তু এরপরে দাঁড়াবো কোথায়? তাই জলাহার করে সারা জীবন কিছু সঞ্চয় করে ওই বাড়িখানা করেছিল। তা ওরা তো কেউ এলো না, আমি নিজেই থাকি। না থাকলে বাড়িখানা তো আর থাকবে না। আর এককালে না এককালে ছেলেদের তো এসে বসতেই হবে বাড়িতে। কলকাতার বাসায় বাসায় তো চিরকাল কাটবে না। তারপর মামাদের মুখে ভণ্ডুল মামার কথা আরও সব জানা গেল। ভণ্ডুল মামা একা বিজন বনের মধ্যে নিজের বাড়িখানায় থাকেন। তার এখনও দৃঢ় বিশ্বাস তার ছেলেরা শেষ পর্যন্ত ওই বাড়িতেই গিয়ে বাস করবে। তিনি এখনও এই জায়গাটা ভাঙছেন, ওটা গড়ছেন, নিজের হাতে দা নিয়ে জঙ্গল সাফ করছেন। ছেলেদের সঙ্গে বনে না, ওই বাড়ির দরুনি মনান্তর। স্ত্রীও ছেলেদের দিকে, ছেলেরা বাপকে সাহায্যও করে না। ভণ্ডুল মামা গায়ে একখানা ছোট মুদির দোকান করেছিলেন, লোক নেই তার কিনবে কে। যা দু এক ঘর খড়দে জুটেছিল ধার নিয়ে দোকান উঠিয়ে দিলে। এখন ভণ্ডুল মামা এগা ওগা বেরিয়ে কোনো চাষার বাড়ি থেকে 2 কাঠা চাল, কারোর বাড়ির 5টা বেগুন, এই রকম করে চেয়ে চিনতে এনে বাড়িতেই হাঁড়ি চড়িয়ে 2টো ফুটিয়ে খান। তারপর ধীরে ধীরে অনেক বছর কেটে গেল। আমি ক্রমে বিয়ে পাশ করে চাকরিতে ঢুকলুম। মামার বাড়ি আর যাইনে, কারণ সে গ্রাম আর যাবার যোগ্য নয়। মামার বাড়ির পাড়ার গাঙ্গুলিরা, রায়েরা, ভরেরা সব একে একে মরে হেজে গেল। যারা অবশিষ্ট রইল তারা বিদেশে চাকরি করে ম্যালেরিয়ার ভয়ে গ্রামের ত্রিসীমানা মারায় না। ওপারেতেও তাই জীবন মজুমদারের প্রকাণ্ড দোতলা বাড়ির ছাদ ভেঙে ভূমিসাৎ হয়ে গিয়েছে। শুধু একদিকে দোতলা সমান দেয়ালটা দাঁড়িয়ে আছে। যে পুজোর দালানে ছেলেবেলায় কত উৎসব দেখেছি, এখন সেখানে বড় বড় জগডুমুরের গাছ। দিনেই বোধহয় বাঘ লুকিয়ে থাকে। বিখ্যাত রায়দিঘি মজে গিয়েছে, দামে বোঝাই, জল দেখা যায় না। গরু বাছুর কচুরিপানার দামের ওপর দিয়ে হেঁটে দিব্যি পার হতে পারে। সন্ধ্যা রাতেই গ্রাম নিশুতি হয়ে যায়। 2-1 ঘর নিরুপায় গৃহস্থ, যারা নিতান্ত অর্থাভাবে এখনো পৈতৃক ভিটেতে ম্যালেরিয়ার জীর্ণ হাতে সন্ধ্যাদীপ জ্বালাচ্ছে, সন্ধ্যা উত্তীর্ণ হতে না হতেই তারা প্রদীপ নিবিয়ে শয্যা আশ্রয় করে। তারপর চারিধারে শুধু প্রহরে প্রহরে শৃগালের রব ও নৈশ পাখির ডানা ঝটাপটি। আমার মামারাও গ্রামের ঘরবাড়ি ছেড়ে শহরে বাসা করেছেন। ছোট মামার ছেলের অন্নপ্রাশন উপলক্ষে সেখানে একবার গিয়েছি। ব্রাহ্মণ ভোজনের কিছু আগে একজন শীর্ণকায় বৃদ্ধ একটা পুটুলি হাতে বাড়িতে ঢুকলেন। 1 পা ধুলো, বগলে একটা ময়লা সাদা কাপড় বসানো, বাঁশের বাঁটের ছাতা। প্রথমটা চিনতে পারিনি, পরে বুঝলুম ভণ্ডুল মামা এত বুড়ো হয়ে পড়েছেন এর মধ্যে। শহরে এসে মামাদের নতুন সভ্য শৌখিন আলাপি বন্ধু বান্ধব জুটেছে। তাদের পোশাক পরিচ্ছদের ধরনে ও কথাবার্তার সরে ভণ্ডুল মামা কেমন ভয় খেয়ে সংকোচের সঙ্গে নিমন্ত্রিত ভদ্রলোকদের শতরঞ্চির এক কোণে বসলেন। তিনিও নিমন্ত্রিত হয়ে এসেছিলেন বটে, কিন্তু মামারা তখন শহুরে বন্ধুদের আদর অভ্যর্থনায় মহা ব্যস্ত। তার আগমন কেউ বিশেষ লক্ষ্য করেছে এমন মনে হলো না। আমি গিয়ে ভণ্ডুল মামার কাছে বসলুম। চারিধারে অচেনা মুখের মধ্যে আমায় দেখে ভণ্ডুল মামা খুব খুশি হলেন। আমি জিজ্ঞাসা করলুম, আপনি কি কলকাতা থেকে আসছেন? ভণ্ডুল মামা বললেন, না বাবা, আমি রিটায়ার করেছি আজ বছর 5 হবে। গায়ের বাড়িতেই আছি, ছেলেরা কেউ আসতে চায় না।
অন্নপ্রাশন শেষ হয়ে গেল। ভন্ডুল মামা কিন্তু মামার বাড়ি থেকে আর নড়তে চান না। 4-5 দিন পরে কিছু চাল ডাল ও বাসি সন্দেশ রসগোল্লা নিয়ে দেশে রওনা হলেন। পায়ে দেখি কটক থেকে কিনে আনা বড় মামার সেই পুরনো চটি জুতো জোড়া। আমায় দেখিয়ে বললেন, নবীন কটক থেকে এনেছে, দেখে বড় শখ হলো, বয়স হয়েছে, কবে মরে যাব। বললুম, তা দাও নবীন, জুতো জোড়াটা পুরনো হলেও এখনো 2-3 মাস যাবে। বাড়িতে এক জোড়া রয়েছে, আঙুলে বড় লাগে বলে খালি পায়েই। তিনি বাড়ির বার হয়ে গেলেন। আমি চেয়ে চেয়ে দেখলুম শীর্ণকায় ভন্ডুল মামা ভারী চাল ডালের মোটের ভারে একটু সামনের দিকে ঝুঁকে চটি জুতোয় ফটাং ফটাং শব্দ করতে করতে স্টেশনের পথে চলেছেন। হঠাৎ আমার মনে তার উপরে আমার বাল্যের সেই রহস্যময় স্নেহ ও অনুকম্পার অনুভূতিটুকু কতকাল পরে আবার যেন ফিরে এলো। আমি চেঁচিয়ে বললুম, একটু দাঁড়ান মামা, আপনাকে তুলে দিয়ে আসি। ভন্ডুল মামার পুটুলিটা নিজের হাতে নিলুম, টিকিট করে তাকে গাড়িতে তুলেও দিলুম। ট্রেনে উঠবার সময় একমুখ হেসে বললেন, যেও না একদিন, বাড়িটা দেখে এসো আমার, আশা করেছি, কেবল পাঁচিলটা এখনো যা বাকি। কি করি, আমার হাতে আজকাল তো আর কিছু নেই। ছেলেরা নিজেদের বাসার খরচই চালিয়ে উঠতে পারে না, অবশ্যই ওদের জন্যই তো সব। দেখি, চেষ্টায় আছি, সামনের বছর যদি। ভন্ডুল মামার সঙ্গে আর আমার দেখা হয়নি, কিন্তু এর মাস কতক পরে তার বড় ছেলে হরিসাধনের সঙ্গে কলিকাতায় দেখা হয়েছিল। ম্যাকমিলান কোম্পানির বাড়িতে চাকরি করে, জিনের কোট গায়ে, হাতে বইয়ের আকারে খাবারের কৌটো, মুখে এক গাল পান। বউ বাজারে ফুটপাত দিয়ে বেলা 10টার সময় অফিস যাচ্ছে। আমি ভন্ডুল মামার কথা তুললাম। হরিসাধন বললে, বাবা দেশের বাড়িতেই আছেন। আমরা বলি আমাদের সংসারে এসে থাকুন, তাতে রাজি নন। বুদ্ধিশুদ্ধি তো কিছু ছিল না বাবার, নেইও। সারা জীবন যা রোজগার করেছেন ওই জঙ্গলের মধ্যে এক বাড়ি করতে গিয়ে সব নষ্ট করেছেন, নইলে আজ 1000-4-5 টাকা হাতে জমত। ও গায়ে যাবেই বা কে? রামও, যেমন জঙ্গল তেমনই ম্যালেরিয়া। তাছাড়া লোকজন নেই, অসুখ হলে একটা ডাক্তার নেই। 4-5 হাজার টাকা খরচ হয়ে গেছে বাড়ির পেছনে। বেচতে গেলে এখন ইট কাঠের দরেও বিক্রি হবে ভেবেছেন? কে নিতে যাবে? পাগল আপনি? আমি বললুম, কথাটা ঠিক বটে, কিন্তু ভেবে দেখো, তোমার বাবা যখন বাড়িটা প্রথম আরম্ভ করেছিলেন তখন জাজল্যমান গ্রাম। বাড়িটা তৈরি করতে এত দেরি হয়ে গেল যে ইতিমধ্যে গা হয়ে গেল শ্মশান। লোকজন উঠে অন্যত্র চলে গেল, আর সেই সময় তোমাদের বাড়ির গাঁথুনিও শেষ হলো। কার দোষ দেবে? তারপর ভন্ডুল মামার আর কোনো সংবাদ রাখিনি অনেক কাল। বছর 3 আগে একবার মেজ মামা চেঞ্জে গিয়েছিলেন দেওঘর। পুজো ছুটিতে আমিও সেখানে যাই। তার মুখেই শুনলুম ভন্ডুল মামা সেই শ্রাবণেই মারা গিয়েছেন। অসুখ বিসুখ হয়ে কদিন ঘরের মধ্যেই ছিলেন, কেউ বিশেষ দেখাশোনা করেনি। আর আছেই বা কে গায়ে যে দেখবে? এ অবস্থায় ঘরের মধ্যে মরে পড়েছিলেন। 2-3 দিন পর সবাই টের পায়, তখন ছেলেদের টেলিগ্রাম করা হয়। ভন্ডুল মামার এইখানেই শেষ। এরপর আমি আর কখনো মামার বাড়ির গ্রামে যাইনি, হয়তো আর কোনোদিন যাবও না। বাড়িটাও আর দেখিনি, কিন্তু জ্ঞান হয়ে পর্যন্ত যে বাড়িটা গাঁথা হতে দেখেছি সেটা আমার মনের মধ্যে একটা অদ্ভুত স্থান অধিকার করে আছে। আমার কল্পনায় দেশের মামার বাড়ির গ্রামের একগলা বনের মধ্যে শীতের দিনের সন্ধ্যায় ভন্ডুল মামার বাড়িটা একটা কায়াহীন উদ্দেশ্যহীন রূপ নিয়ে মাঝে মাঝে দাঁড়িয়ে থাকে সেই গাছ গজানো উঠোনটাতে। ঢোকবার পথ বনে ঢাকা, দরজা জানলার কপাট নেই, থামে থামে কাঠো মাল পর্যন্ত গাঁথা হয়েছে। আমার জীবনের সঙ্গে ভন্ডুল মামার বাড়িটা আর এমন যোগ কী করে ঘটলো সেটা আজ ভেবে আশ্চর্য হয়ে যায়। আমার গল্পের আসল কথাই তাই। অমন একটা সাধারণ জিনিস কেন আমার এমন মন জুড়ে বসে রইল, অথচ কত বড় বড় ঘটনা তো বেমালুম মন থেকে মুছেই গিয়েছে। বিশেষ করে এইসব শীতের সন্ধ্যাতেই মনে পড়ে
এই জন্য যে 5 বছর বয়সে এই শীতের সন্ধ্যাবেলাতেই বাড়িটা প্রথম দেখি। অবিনাশবাবুর ছাত্রটি মুড়ি নিয়ে এলো। ভণ্ডুল মামার সেই অসমাপ্ত বাড়ি হয়তো আজও দাঁড়িয়ে আছে একটা বাগানের কোণে, বা হয়তো আমাদের স্মৃতির ভেতরেই। আর আমরা তারই মতো কিছু স্বপ্ন গাঁথি, কিছু ফেলে যাই। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে গল্প ক্লাসিক্সকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, আর কমেন্টে জানিয়ে দিন আপনার জীবনেও কি ছিল এমন কোনো ভণ্ডুল মামার বাড়ি, বা এমন কোনো অভিজ্ঞতা থাকলে সেটিও কিন্তু কমেন্টে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা আবার ফিরে আসবো আরও একটি বাংলা ক্লাসিক গল্প নিয়ে, যেখানে থাকবে হাসি, চোখ ভেজানো মুহূর্ত আর অজস্র স্মৃতি। আজকের গল্প এই পর্যন্তই। ভালো থাকবেন।